তখনই মানুষ কিন্তু বুঝে গেছে যে কমিউনিস্টদের ঘন্টা কিন্তু সেখানে বেজে গেছে। তো আজকের সেই ঘন্টার প্রতিধ্বনি এখানে আমি দেখতে পেয়েছি। একটু আগে এখানে আমার পূর্ববর্তী বক্তারা বক্তব্য রেখেছেন, খুব সুন্দর বক্তব্য আমরা শুনলাম। আজকে এই যে নির্বাচনী সমাবেশ 118 শিলচর কনস্টিটিউয়েন্সির বিধানসভার আমাদের মাঝে উপস্থিত আছেন। এই শিলচরের যেখানে 7-7টা বিধানসভা, যা 7-7টা বিধানসভা ওনার দেখতে হতো, এবং এখান থেকে উনি এমপি হয়ে যা শুনলাম যে সিএ নিয়ে উনি যখন পার্লামেন্টে বক্তব্য রেখেছেন, তাতে করে আজকে কিন্তু আপনারা সম্মানের সাথে আজকে আপনারা সেই সম্মান কিন্তু আপনারা পেয়েছেন একমাত্র এই এমপি মহোদয়ের কারণে। এবং আজকে উনি এখানে বিধানসভা হয়ে ভারতীয় জনতা পার্টির প্রার্থী হয়ে, মনোনীত প্রার্থী হয়ে আপনাদের সামনে এসেছেন। আমাকে যখন উনি বললেন আপনার কিন্তু আসতে হবে, আমি কেরালায় গিয়েছিলাম, কেরালার থেকে আমি ফিরে এসে একদিনের গ্যাপ ছিল। এবং আপনারা জানেন যে ত্রিপুরাতে এবিসির ইলেকশন ভেরি ইম্পর্টেন্ট আমাদের জন্য, এটা বাই ইলেকশন হচ্ছে ধর্মনগরে। সেই ইলেকশন ছেড়ে যখন আমাকে বলা হলো এখানে আসতে, তারপর কিন্তু উপরন্তু চলছিল, কিন্তু ডক্টর রাজদীপ রায় যখন বললেন, আর এখন তো ডক্টর রাজদীপ রায় আপনাদের নয়, আমার মনে হয় আমাদের, কারণ উনি ত্রিপুরা প্রদেশের প্রভারী, এখন আমাদের ভারতীয় জনতা পার্টির প্রভারী। উনি যখন বললেন আপনার কিন্তু আসতেই হবে, না করার উপায় নেই, আমরা আপনি যখন বলছেন আমার তো আসতেই হবে। তো এখানে এসে শিলচরে এরকম বরাক উপত্যকার মানে শিলচরে আসা মানে মনে হচ্ছে যেন আগরতলায় আসা। বহু লোক শিলচরের মানুষ, ত্রিপুরার সাথে সম্পর্ক রয়েছে এবং ত্রিপুরার মানুষেরও শিলচরের সাথে সম্পর্ক রয়েছে। একই বেশভূষা, একই কথাবার্তা। বহু লোক যারা শিলচরে যারা আগে থাকতো তারা কিন্তু অনেকে ত্রিপুরাতে কিন্তু বসবাস করছে পার্মানেন্টলি। এরকম অনেকে আছে ত্রিপুরার যারা লোকজন আজকে শিলচরে কিন্তু পার্মানেন্টলি আছেন এখানে। আজকে যদি আমরা ইতিহাস দেখি, ইতিহাসের পেছনে কোনো এক সময় 1800 খ্রিস্টাব্দে খুব সম্ভবত মহারাজার এই যে মাণিক্য ডাইনেস্টিরও কিন্তু এটা একটা অংশ ছিল, যদি ইফ আই এম নট রং। তো এইরকম একটা জায়গা, তার ইতিহাসের একটা সম্পর্ক এই শিলচরের সাথে আজকে আগরতলা ত্রিপুরার আপনাদের সাথে আমাদের সম্পর্ক রয়েছে। বন্ধুগণ, এখানে আমাদের মাঝে উপস্থিত আছেন পরিমল শুক্লবৈদ্য মহোদয়, এমপি শিলচর। ওনার সাথে আমার বরাবর আগরতলার মধ্যে কথা হয়। পরিমলদাকে দেখেই বললাম আপনার সাথে অনেকদিন বাদে দেখা হলো। পরিমলদা যখনই আমাদের ত্রিপুরাতে কোনো সমস্যা হয়, সাংগঠনিক সমস্যা হয়, উনি কিন্তু পৌঁছে যান, বা কোনো সাংগঠনিক কোনো বিষয় যখন দাঁড়ায় উনি কিন্তু চলে আসেন। আপনারা ওনাকে জানেন, বহুদিন ধরে ভারতীয় জনতা পার্টিতে আছেন। এখন বর্তমানে উনি শিলচর যে এমপি আমাদের মাঝে উপস্থিত আছেন, ওনার বক্তব্য আমরা শুনলাম। এখানে আমাদের এই শিলচরের যিনি বর্তমানের এমএলএ মাননীয় শ্রী দীপায়ন চক্রবর্তী মহোদয় উপস্থিত আছেন। ওনার সাথে আমার কিছুক্ষণ আগে আমার আলোচনা হয়েছে। এখানে সম্মানিত ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট, উনিও এখানে আপনাদের সামনে বক্তব্য রেখেছেন। বোঝা যাচ্ছে যে এখানের যে বিধানসভার যে এখন যে বিধানসভার যে প্রস্তুতি চলছে, ওনার গলার আওয়াজ দেখলেই বোঝা যায় প্রায় গলা ভেঙে গেছে। তারপরেও উনি কিন্তু ওনার বক্তব্য আমরা শুনলাম। এখানে আমাদের রূপম সাহা মহোদয় এখানে উপস্থিত আছেন, নিহার কান্তি দাস মাননীয় বিধায়ক দোলাই বিধানসভার, শ্রী বিমলেন্দু রায় এক্স ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট কাছাড়, শ্রী উদয় শঙ্কর গোস্বামী এক্স প্রেসিডেন্ট কাছাড়, চেয়ারম্যান ইলেকশন ম্যানেজমেন্ট কমিটি, তাছাড়া শ্রী মঞ্জুল দেব কোঅর্ডিনেটর শিলচর, ডক্টর চন্দন দে চেয়ারম্যান ডিস্ট্রিক্ট ইলেকশন ম্যানেজমেন্ট মন্ডল প্রেসিডেন্ট, এবং এখানে যারা নিউ শিলচর এবং মধ্য শিলচর বুথের যারা উপস্থিত এখানে আছেন, সমস্ত আমার কার্যকর্তারা এবং মা ও বোনেরা, মেয়েরা এবং অন্যান্য যারা বিশিষ্ট ব্যক্তি এখানে উপস্থিত রয়েছেন, সমস্ত বিভিন্ন স্তরের যারা
দলের আমাদের কার্যকর্তারা এখানে উপস্থিত এবং মা ও বোনেরা এবং সাংবাদিক বন্ধুরা, সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। বন্ধুগণ, আজকে শিলচরে আসার পর আমি একটা জিনিস বুঝলাম যে ভারতীয় জনতা পার্টি তার যে শক্তি সেটা কোন জায়গায়। আজকে আমরা এখানে শিলচরে আসার পর আমার মনে হলো যে এটা ভারতীয় জনতা পার্টির, এখানে যে বলছেন আমি আজকে এসেছি, এরপর আমাদের সবার প্রিয় মুখ্যমন্ত্রী হেমন্ত দাও এখানে আসবেন, এরপর আমাদের এখানে আমাদের সর্বভারতীয় যিনি আগে আমাদের ভারতীয় জনতা পার্টির যিনি প্রেসিডেন্ট ছিলেন, এখন গৃহমন্ত্রীজি উনিও আসবেন। আপনারা বুঝতে পারছেন কি হবে। বলছিলেন একটু আগে अभी तो ट्रेलर है और पिक्चर तो अभी बाकी है। আমি নিশ্চিত যে যখন আসবে আজকে শিলচরে যে ধরনের একটা ভাইব্রেশন হবে, এখানে কোনো লোক আমার মনে হয় না আর ঘরে বসে থাকবে, এবং যে পরিমাণে ভোট পেয়েছিল তার থেকে কমসে কম ডাবল সংখ্যায়, আরও ডাবল মাত্রায় আমাদের ডক্টর রাজদীপ রায়কে জিতিয়ে এখান থেকে আপনারা বিধানসভায় পাঠাবেন। বন্ধুগণ, আজকে মাননীয় প্রধানমন্ত্রীজি আপনারা দেখুন 2014 সালে এমন একটা অবস্থা হয়েছিল, আপনাদের সেটা বুঝতে হবে। ভারতীয় জনতা পার্টির যখন সরকার কেন্দ্রে হলো 2014 আগে এমন একটা অবস্থা হয়েছিল, এই দেশ টিকবে কি টিকবে না এরকম একটা অবস্থা হয়েছিল। আমাদের সোলজারদের গলা কেটে আমাদের দেশের মধ্যে ফেলে রাখতো, আমাদের পার্লামেন্টে আঘাত করত, আমাদের মুম্বাইয়ে এই যে টেররিস্টরা নিরীহ মানুষদের হত্যা করেছে, সে হত্যা লীলা আমরা দেখেছি। আমরা আগে দেখতাম এই কংগ্রেসের সরকার, ইউপিএ সরকার, স্ক্যামের সরকার আমরা দেখতাম, আর আসামে আমরা দেখেছি সেই স্ক্যামের সরকার। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীজি আসার পর আমরা কি দেখলাম যে একটা সরকার চালাতে গেলে স্ক্যাম ছাড়াও একটা সরকার যে চালানো যায় সেটা মাননীয় প্রধানমন্ত্রীজি তিনবার এই মাননীয় প্রধানমন্ত্রীদের দায়িত্ব নেওয়ার পর সেটা আমাদের শিখিয়েছেন। আমরাও সেই দিশায় আজকে আমাদের সরকার আমরা চালাচ্ছি, ট্রান্সপারেন্সির মাধ্যমে আমরা সরকার চালাচ্ছি। নর্থ ইস্টার্ন জিনের অবস্থাটা কি ছিল আপনারা সবাই জানেন। আমাদের মনে আছে গুয়াহাটিতে আসলে গুয়াহাটিতে কখন যে বোম ব্লাস্টিং হবে, ডাইনামাইট ফাটবে, এইরকম একটা নর্থ ইস্টার্ন রিজিয়নের এই অবস্থা ছিল। সমস্ত স্টেটগুলো আজকে অষ্টলক্ষ্মী হয়েছে, আগে 7টা স্টেট ছিল একসাথে, মাননীয় প্রধানমন্ত্রীজি অষ্টলক্ষ্মী নাম দিয়েছেন। আজকে দেশে নর্থ ইস্টার্ন জোনে বারবার প্রধানমন্ত্রীজি বলছেন নর্থ ইস্টার্ন জোন যদি ডেভেলপ না হয়, তার অর্থনৈতিক বুনিয়াদ যদি শক্তিশালী না হয়, তার ইনফ্রাস্ট্রাকচার যদি ডেভেলপ না হয়, তাহলে আমাদের দেশও ডেভেলপ হবে না। আজকে অ্যাক্ট ইস্ট পলিসি আজকে মাননীয় প্রধানমন্ত্রীজি করেছেন, সেই অ্যাক্ট ইস্ট পলিসির মধ্যে আজকে উনি আমাদের বিশেষ করে ত্রিপুরাতে উনি আমাদের কি বলেছেন, আমাদের যখন 2018-তে আমাদের সরকার আসলো, এই কুশাসন থেকে আমাদের মুক্তি দিলেন 2018 দুবার আমরা ভারতীয় জনতা পার্টির সেখানে আমরা বিধানসভায় আমরা জিত হাসিল করে সেখানে আমরা সরকার বানিয়েছি। আজকে মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন হীরা মডেল আমি দেব। হীরা মানে ন্যাশনাল হাইওয়ে। আজকে ত্রিপুরাতে ন্যাশনাল হাইওয়ে, আগে একটা ন্যাশনাল হাইওয়ে ছিল, সেখানে 6টা ন্যাশনাল হাইওয়ে হয়েছে। ইন্টারনেট আমাদের ত্রিপুরাতে দিয়েছে, এবং গেটওয়ে ইন্টারনেট যেটা দিয়েছে সেটা আমাদের মুম্বাই এবং চেন্নাইয়ের পরে 3rd গেটওয়ে ইন্টারনেট ত্রিপুরাতে দেওয়া হয়েছে। বন্ধুগণ, আপনারা আগরতলা আপনারা নিশ্চয়ই যান, আগরতলা এয়ারপোর্টের এত সুন্দর এবং এত সুন্দর একটা এয়ারপোর্ট আজকে ত্রিপুরাতে হয়েছে, আগরতলায় হয়েছে। এখানে আরও এয়ারপোর্ট কৈলাস শহরে করার জন্য আমি বারবার দিল্লিতে আমি কথা বলছি, সেখানেও হবে। আজকে আমার খুব ভালো লাগলো যে শিলচরের যে এয়ারপোর্ট সেটাকে নতুনভাবে এখানে ওনারা পরিদর্শন করে গেছেন, এবং সেই এয়ারপোর্টকে একটা সুন্দর একটা এয়ারপোর্ট, ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট যে করা হবে। মাননীয় প্রধানমন্ত্রীজি যদি থাকে, মোদি হে তো মুমকিন হে, মোদিজি আছেন নিশ্চয়ই হবে, আপনারা দেখবেন। মোদিজি ছাড়া এই দেশকে কেউ বাঁচাতে পারবে না। বন্ধুগণ, মোদিজির হাত আমাদের সবার শক্তিশালী করতে হবে। আমরা এরকম একজন প্রধানমন্ত্রীজি পেয়েছি, আমি জানি না আগামী দিন আমরা
এইরকম একটা সন্ধিক্ষণ আর কোনোদিন পাবো কিনা। মানুষ মোদিজির উপরে একটা বিশ্বাস এবং আশ্বাসের জায়গা হয়ে গেছে। আপনারা কোভিডের সময়ে কি আমরা দেখলাম, এমন লকডাউন হয়েছে। আমাদের বিশ্বাস ছিল মোদিজি যখন আছেন তাহলে আমাদের কিচ্ছু হবে না। আমাদের দেশের মধ্যে 8 থেকে 9 মাসের মধ্যে আমাদের যারা সায়েন্টিস্টরা ছিল তাদেরকে উদ্বুদ্ধ করে আজকে কোভিডের ভ্যাকসিন, করোনার ভ্যাকসিন, আমাদের ইন্ডিজিনাস ভ্যাকসিন, ভোকাল ফর লোকালের যে বিষয় সেটা কিন্তু সেদিন উনি সেটা স্থাপন করেছিলেন। এবং শুধু ভারতবর্ষের মানুষকে বাঁচাননি উনি, প্রায় 100টা দেশকে সেখানেও উনি সেই ভ্যাকসিন দিয়েছেন, আপনারা সবাই জানেন। আর এখন আমরা সবাই জানি ওয়েস্ট এশিয়ার মধ্যে কি একটা অবস্থা চলছে। আজকে পেট্রোলিয়াম প্রোডাক্টসের জন্য সারা বিশ্বের মধ্যে একটা হাহাকার। কিন্তু আমরা জানি মোদিজি আছে তো সব চিজ মুমকিন হ্যাঁ। গতকালও আজকে ওনার সাথে আমাদের সমস্ত মুখ্যমন্ত্রীদের ভিডিও কনফারেন্স হয়েছে, আমরা জানতাম। এবং যে বিষয়গুলো আজকে আমরা জানতে পেরেছি তখন বুঝে গেছি যে আমাদের চিন্তার কোনো কারণ নেই। কিন্তু আমরা সবাই জানি মাঝে মাঝে যারা কিছু লোক আছে যে আপনার খুশিতে আমি কিন্তু দুঃখী। আমরা যদি সুখে থাকি তাহলে অনেকেরা কিন্তু দুঃখী থাকে। তো ভারতবর্ষ আজকে এত সুন্দর চলছে, সেই জায়গার মধ্যে কুচক্রীরা নানাভাবে চেষ্টা করছে, সোশ্যাল মিডিয়াতে নানা রকম কথাবার্তা বলছে। কিন্তু মোদিজি যেভাবে দেশকে কিভাবে বিভিন্ন দেশের সাথে এত সুন্দরভাবে রিলেশন রেখেছেন, যে মোদিজি যখন আছেন আজকে যেভাবে ইরানের সাথেও সম্পর্ক ভালো, আজকে আমেরিকার সাথেও সম্পর্ক ভালো, বিভিন্ন দেশের সাথে মোদিজির যেভাবে আজকে ডিপ্লোম্যাটিক ঢঙ্গে উনি যেভাবে কাজ করছেন, আমাদের কোনো সমস্যা হওয়ার কোনো কারণ নেই। বন্ধুগণ, মোদিজি আজকেও আপনি দেখেছেন, সকালবেলা আমি যখন আসছিলাম, আজকে ফ্লাইট ছিল 11:15টার সময় আমার আগরতলা থেকে এখানে, আমি মন কি বাত অনুষ্ঠান এয়ারপোর্টের সামনেই একটা বুথের মধ্যে আমি গিয়েছি। সেখানে যখন ত্রিপুরার দুটো বিষয় উনি বলেছেন, যে এমন একটা জায়গায় যেখানে কোনোদিন জল যাওয়ার সুবিধাই নেই, সেই জায়গার কথা উনি আজকে বলেছেন। এবং এত খুশি লেগেছে আমাকে যে ইনোভেটিভ আইডিয়ার মাধ্যমে আজকে এখানে ডিটিডাব্লিউর মাধ্যমে সেখানে জলের স্তরই নেই, সেখানে আমরা যে স্প্রিং থেকে যে জল আসে, আমাদের যে বিভিন্ন যেসব লুঙ্গা বা ইত্যাদি জায়গা থেকে যে জল আসে, সেই সব ছড়ার থেকে জল আসে, সেইগুলোকে আমরা পরিশ্রিত করে সেটাকে আমরা উপরে পাহাড়ের একদম উপরে আমরা সেখানে পাঠিয়েছি। সেখান থেকে জল আমরা দেওয়ার ব্যবস্থা করেছি। মাননীয় প্রধানমন্ত্রীজি আজকে সেটা মন কি বাত অনুষ্ঠানে সেটা কিন্তু উনি মেনশন করেছেন। শুধু তাই নয়, এই রিয়াং শরণার্থীরা যারা আজকে ব্লু রিয়াং মিজোরাম থেকে ত্রিপুরাতে এসছে, 23 বছর ধরে কেউ ওদের কথা ভাবিনি। অনেকে আছে সবসময় বলছিলেন ক্রোকোডাইল টিয়ার্স, ক্রোকোডাইল টিয়ার্স। কুম্ভীর আশ্রম আমরা দেখেছি, বামফ্রন্টকেও দেখেছি, ইউপিএ জোট আমল কংগ্রেসেরও আমরা দেখেছি, কিন্তু কেউ এই বিষয়ে চিন্তা করেনি। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীজি এসে, আমাদের মাননীয় গৃহমন্ত্রীজি এসে আজকে যে ওনাদের সাথে কথা বলে ট্রাইপার্টিট কোয়াড্রিপার্টাইট একটা এগ্রিমেন্ট হয়, আজকে ওনাদের 800 কোটি টাকার ওনাদের প্যাকেজ দিয়ে আজকে 12টা জায়গার মধ্যে তাদেরকে থাকার ব্যবস্থা করেছে। এই হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীজি। বন্ধুগণ, মাননীয় প্রধানমন্ত্রীজি আমাদের জন্য অত্যন্ত খুশির বিষয়, এরকম একজন প্রধানমন্ত্রী আমরা পেয়েছি। বন্ধুগণ, আমি তো দেখেছি কিছুদিন আগেও আমি দিল্লিতে আমি গিয়েছিলাম, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপরে সমস্ত সারা ওয়ার্ল্ডের বড় বড় জায়েন্ট, বিগ জায়েন্ট তারা এসেছিল, আমিও সেখানে গিয়েছিলাম। এর কিছুদিন পরে ওই যেটা বললাম যে তোমার সুখে আমি দুঃখী, যে এআই নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীজি এরকম একটা কাজ করবে, তো জামা খুলে শার্ট প্যান্ট খুলে কংগ্রেসের লোক সেখানে পৌঁছে গেছে এবং ভারতকে সমস্ত বিদেশিদের সামনে মাননীয় প্রধানমন্ত্রীজিকে কিভাবে খাটো করা যায় সেই ব্যবস্থা করেছে। কংগ্রেস একটা পার্টি, একটা উচ্ছৃঙ্খল পার্টি। বন্ধুগণ, আপনারা নিজেরা জানেন, ওরা নিজেরা ওদের পার্টি অফিসে মারপিট করে। আমি জানি না ওনারা এখানের মধ্যে এখনো কি করে, ওনারা এখনো সাহস করেন যে ভারতীয় জনতা পার্টির এগেনস্টে ক্যান্ডিডেট দেওয়া। আমি জানি ওদের জামানত জব্দ হবে, আমি নিশ্চিত এবার এখানে যে আমি যেভাবে আমি আজকে এখানে
যে বিশাল সংখ্যায় এখানে আমাদের যারা এসছেন, আমি নিশ্চিত তাদেরকে যেভাবে ওনারা দেশের বিরুদ্ধাচরণ করেন, আমাদের এই রাহুলজি যেভাবে কথা বলেন অদ্ভুত লাগে। তবে একটা জিনিস আমি বলছি, রাহুলজি যতদিন থাকবে আমরা কিন্তু নিশ্চিন্ত থাকবো। রাহুলজি যতদিন থাকবে আমাদের জন্য কিন্তু কিন্তু ভালো। এইরকম লিডার এরকম পার্টিতে থাকলে আমরা নিশ্চিন্ত মনে আগামী দিন আমরা চলে যাব। আমার মনে আছে আমাদের একজন ইউনিয়ন মিনিস্টার বলছিলেন, উনি কি বলছিলেন, যে ডাবল ইঞ্জিনের সরকার, গাড়ি যেভাবে স্পিডে চলছে আর যে স্পিডে চলছে, আজকে আমি এখানে কংগ্রেসের একজন বরিষ্ঠ নেতৃত্ব আজকে জয়েন করেছেন, ত্রিপুরাতেও আজকে বিভিন্ন পার্টির লোক এসে ভারতীয় জনতা পার্টিতে জয়েন করছেন। আমি বলবো আমাদের ডাবল ইঞ্জিনের যে ট্রেন এত স্পিডে যাচ্ছে, এখনো সময় আছে, দরজা খোলা আছে, তাড়াতাড়ি চলে আসুন, নতুবা কিন্তু ইউ উইল মিস দ্য ট্রেন। এখনো সময় আছে। আর আপনারা খালি টাটা বাই বাই, আপনারা টাটা বাই বাই করবেন, প্ল্যাটফর্মেই থাকবেন। আর মাননীয় প্রধানমন্ত্রীজি এই যে 2047-এ যেখানে গন্তব্যস্থল আমাদের ডাবল ইঞ্জিনের সরকার, সেখানে পৌঁছে যাবেন। আর আপনারা এই ট্রেনের মধ্যে বসে খালি টাটা বাই বাই করবেন আর বলবেন কেন্দ্র দিচ্ছে না, কেন্দ্র করছে না, এইসবই বলতে থাকবেন বন্ধুগণ। আমি এখনো একটা জিনিস আমার সবসময় ভালো লাগে, আমাদের গৃহমন্ত্রীজি কিছুদিন আগে বলছিলেন, কি বলছিলেন, मैं आप लोगों को एक टिप्स देता हूं, विरोधी वाले को एक टिप्स देना चाहते हैं। क्या बोल रहे हैं, देखिए आप लोग ईवीएम में हमेशा कहते हो ना, जो ईवीएम में कोई रिजल्ट हमारा फेवर में नहीं आ रहा है, ईवीएम में ये हो रहा है वो हो रहा है, तो मैं आपको मुफ्त में मैं एक टिप्स देता हूं। क्या टिप्स, कि आप हम लोग जैसे सवेरे 6 बजे से रात 12 बजे तक काम करते हैं ना, और जनता के लिए देश के लिए काम करते हैं, आप अगर इस तरह काम करोगे तब ईवीएम में आपको रिजल्ट मिलेगा। क्योंकि आप अपने बारे में खाली सोचते रहते हो, और हम लोग 6 से रात 12 बजे तक काम करते हैं। बीजेपी कार्यकर्ता इस तरह काम करते हैं, इसीलिए बीजेपी अभी हर स्टेट में आप देखोगे एनडीए सरकार आप सभी स्टेट में आ रहा है। আমার খুবই ভালো লাগে যখন এই সব জায়গায় যখন ওথ টেকিং সেরেমনি হয়। প্রথম তো আমি মুখ্যমন্ত্রী হয়েছি, মুখ্যমন্ত্রী হলে আমাদের ওথ টেকিং সেরেমনি আমার যেতে হয়। এখন প্রথম আমিও ইউজ টু ছিলাম না, এখন এত আমাদের ওথ টেকিং হয় যে দেখতে দেখতে সেই রাজস্থান, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, এরপর দিল্লি, এরপর আপনার উড়িষ্যা, একের পর এক এখন বাকি রয়েছে। আর কোথায়, এখানে তো আসবোই, এটা তো নিশ্চিত, আসামে তো আসতেই হবে, মুখ্যমন্ত্রীদের আসতে হয়, মাননীয় প্রধানমন্ত্রী যে আসেন, আমাদের দেশের বড় বড় নেতৃত্ব আর আসেন। কিন্তু এবার বেঙ্গলে আমি নিশ্চিত যে এবার তৃণমূলের এখানকার একজন নেত্রী এখন তৃণমূলে জয়েন করেছেন, আপনারা সবাই জানেন এরকম একটা পার্টির, সেই রকম পার্টি যা সিপিএমকে সরিয়েছেন, কিন্তু সিপিএম এর যে ক্যারেক্টার তার থেকে ম্যাগনিফাইড হয়ে আমি বলবো যে সেখানে মানে কার্বন কপি সিপিএম এর আজকে তার থেকেও বেশি আজকে ওয়েস্ট বেঙ্গল আছে, কোনো আইন শৃঙ্খলা নেই ওখানে। কিন্তু এইবার যে অবস্থা, এইবার কিন্তু ফাঁদে পড়েছে বন্ধুগণ আমাদের লিডারকে। আমাদের লিডার হচ্ছে মোদিজি, এমন একজন লিডার, আর তার সাথে রয়েছে আমাদের গৃহমন্ত্রী শ্রী অমিত শাহজি, ছাড়বে না কাউকে। এবার দেখবেন রেজাল্ট। এবং আমি বসে আছি, এইবার আমি বর্ধমানে গিয়েছিলাম, বর্ধমানে যাওয়ার পর সেখানে আমি দেখছি মানুষের মধ্যে এরকম একটা মানে ভাইব্রেশন আমি দেখেছি। এখানে মানুষ চায় সেখানে বাংলাদেশ যাতে না হয়, এটা পশ্চিম বাংলা যেন হয়। যে পশ্চিম বাংলা কেই তো তৈরি করেছিলেন আমাদের ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, যিনি আমাদের যে জনসংঘের প্রতিষ্ঠাতা। এই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির দেশ রাজ্য একমাত্র আমাদের এই উনার জন্য সেটা সম্ভব হয়েছিল। আজকে আবার সেটা ফেরত আসতে যাচ্ছে আমি বলতে পারি বন্ধুগণ। আমরা সেই আশায় আছি, সেখানেও টেকিং সেরেমনি আসবো, আমি সেখানেও বলে এসেছি, আর আপনাদের এখানে তো আসবোই বন্ধুগণ। আমাদের মুদ্রা কথা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীজি শুধু দেশকে শক্তিশালী করছে না, আমাদের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট আমরা ভাবতে পারি না যে আসামে আজকে যেভাবে ইনফ্রাস্ট্রাকচার একের পর এক যেভাবে ডেভেলপ করছে। এখানে আমার পূর্ববর্তী বক্তারা পুরো বলেছে, আমার কাছে পুরো এখানে আজকে ন্যাশনাল হাইওয়ে বলুন, বিভিন্ন যেসব মানে ব্যবস্থা রেলওয়ে থেকে বলুন, সব দিকে যেভাবে ডেভেলপ করছে, আমি এগুলোতে যাচ্ছি না।
এখান থেকে আজকে মেঘালয়ে যাওয়ার ব্রিজ বানাচ্ছে, এখানে একের পর এক যেভাবে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করছে, আজকে আমাদের সুরক্ষিত কিভাবে রেখেছে। সার্জিক্যাল স্ট্রাইক আপনারা সবাই জানেন, আগে কি বলতো যে मैं निंदा करता हूं ইউপিএ গভর্নমেন্টের সময়, আর এক এক জায়গায় যত নতুন নতুন ড্রেস পরে যেত আপনারা সবাই জানেন। সেই জায়গায় মাননীয় প্রধানমন্ত্রী জি বলছে मैं छोड़ूंगा नहीं সার্জিক্যাল স্ট্রাইক, এয়ার স্ট্রাইক। আর এইবার 26 জন নিরীহ পর্যটক বেঁচে বেঁচে ওনাদের ধর্ম দেখে দেখে তাদেরকে গুলি করে, আমার বোন মেয়েদের সামনে তাদেরকে গুলি করে মেরেছে। আর মাননীয় প্রধানমন্ত্রীজি গান্ধী ময়দান থেকে কি বলেছেন, আবার বিশ্বাসের জায়গা। আমরা জানতাম মোদিজি যখন বলছেন मैं छोड़ूंगा नहीं, কি করলেন, অপারেশন সিন্দুর। আর 26 জনকে মেরেছে, একজন আমাদের নেপালের নাগরিক ছিল, বাকি সব ভারতবর্ষে। উনি অপারেশন সিন্দুর নাম দিয়েছে, যাদের সিন্দুর মুছে দিয়েছেন, যে কারণে মাননীয় প্রধানমন্ত্রীজি নাম দিয়েছেন অপারেশন সিন্দুর। নামেরও মাহাত্ম্য দেখুন আপনি। এবং এই 26 জন যারা নিরীহ পর্যটক তাদেরকে বদলা নেওয়ার জন্য প্রায় 100 কিলোমিটার ভিতরে ঢুকে 26 মিনিটে এই যে টেররিস্টদের ঘাঁটিকে ধ্বংস করে দিয়েছে, এর নাম হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি। আজকে আমরা অত্যন্ত ভাগ্যবান, আজকে আমাদের এত ভালো লাগে। আমরা জানি যে এই পার্টি এমন একটা পার্টি, ভারতীয় জনতা পার্টি, একদিকে দেশকে শক্তিশালী করছে, একদিকে আজকে দেশের অর্থনীতিকে শক্তিশালী করছে, আমাদের এসএসজি গ্রুপের মা বোনদের তাদের শক্তিশালী করছে। বিভিন্ন জায়গায় আপনারা দেখুন দেশের চেহারাই পাল্টে গেছে। আজকে কিন্তু সেই চায়নায় হোক, সেই পাকিস্তানে হোক, বাংলাদেশ থেকে মাঝখানে চেষ্টা করা হয়েছিল, কিন্তু সব জানে যে মোদিজি কাউকে ছাড়বে না বন্ধুগণ, কাউকে ছাড়বে না, এবং সেই দিশায় কিন্তু কাজ করছে। আজকে আমাদের ভারতীয় জনতা পার্টির আর কিছুদিন অপেক্ষা করুন, আমরা সবাই দেখে যাব। ভারতের মানচিত্রটা যখন দেখবেন, সব জায়গায় আপনারা দেখবেন গেরুয়া গেরুয়া গেরুয়া, সেই দিনটা চলে আসছে বন্ধুগণ। কারণ আমাদের প্রথম হচ্ছে দেশ, দেশের পর হচ্ছে পার্টি, পার্টির পর হচ্ছে আমি নিজে। এই ধরনের যে লাস্ট মাইল অবধি আমাদের যে কোনো বেনিফিশিয়ারি স্কিম হোক, যে লাস্ট মাইল অবধি, পণ্ডিত দীনদয়ালজি বারবার বলছেন, যতক্ষণ পর্যন্ত আমাদের যে প্রান্তিক ব্যক্তির কাছে বেনিফিশিয়ারি গুলো না যাবে, ততক্ষণ এই দেশ উন্নত হবে না। এগুলো আগে কথা হতো না, কেউ বুঝতো না, বুঝার চেষ্টাও করতো না। নিজেদের খালি ভান্ডার কিভাবে তৈরি করবে এই চিন্তাই ছিল। আগে পার্টি পলিটিক্স নিজের আখের গুছানোর পলিটিক্স ছিল। এখন মাননীয় প্রধানমন্ত্রী যে আসার পর বুঝিয়েছে এইভাবে হয় না। আজকে একটা ট্রান্সপারেন্সি কিভাবে একটা সরকার হয়, যে কারণে একের পর এক আজকে দেখছেন যে একটা সরকার আজকে আমাদের গ্রাফ ঊর্ধ্বমুখী। আমি নিশ্চিত যে কিছুদিন আগে আমাদের এখানে আজকে 10 বছর ধরে আমাদের এখানে ভারতীয় জনতা পার্টির এনডিএ সরকার চলছে। এর আগে মাননীয় মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালজি, যিনি এখন ইউনিয়ন মিনিস্টার, আর এখন আমাদের সবার প্রিয়, আমার অত্যন্ত প্রিয় বাজন, আমাদের সবার প্রিয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। প্রায়ই ওনার সাথে আমার টেলিফোনে কথাবার্তা হয়, বিভিন্ন প্রবলেম আমাদের থাকে, আমাদের ইন্টার স্টেট প্রবলেম, ওনার সাথে আমার কথা হয়। আমি নিশ্চিত যেভাবে ওনার নেতৃত্বে মাননীয় প্রধানমন্ত্রীজির আশীর্বাদ নিয়ে যেভাবে আজকে আসামকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, আজকে জিএসডিপির কথা বলুন, আজকে সারা ভারতবর্ষের মধ্যে আসাম কিন্তু একটা বিরাট জায়গায় এখন চলে গেছে বন্ধুগণ। আমরা নর্থ ইস্টার্ন জোনের মধ্যে আজকে জিএসডিপির কথা বলুন, আমরা ছোট রাজ্য, নর্থ ইস্টার্ন জোনের মধ্যে আমরা কিন্তু সারা ভারতবর্ষের মধ্যে থার্ড স্মলেস্ট স্টেট আমাদের ত্রিপুরা, কিন্তু জিএসডিপির কথা যদি বলুন তাহলে আমরা কিন্তু এখন সেকেন্ড বেস্ট আমরা নর্থ ইস্টার্ন জোনের মধ্যে। পার ক্যাপিটা ইনকামের কথা যদি বলুন তাহলে আমরা কিন্তু সেকেন্ড বেস্ট ত্রিপুরা। আজকে আমরা যে ট্রান্সপারেন্সির মাধ্যমে কাজ করছি, এবং সেটা কেন কি করে সম্ভব হচ্ছে, সেটা মাননীয় প্রধানমন্ত্রীজির যে ইন্সপাইরেশন, তার জন্য আমরা সেটা হচ্ছে। আজকে সারা ভারতবর্ষের মধ্যে ত্রিপুরা ফ্রন্ট রানার স্টেট হিসাবে নীতি আয়োগ ডিক্লেয়ার করেছে বন্ধুগণ। আমরা এত সিরিয়াসলি আমরা কাজ করছি। কিছুদিন আগে আপনারা জানেন যে ডিরেগুলেশন
যে বিষয়, সেখানে আজকে সারা ভারতবর্ষের মধ্যে আজকে